হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। আমরা WBCS এর প্রিলিমস এবং মেন্স দু জায়গাতেই দেখেছি যে ইন্ডিয়ান পলিটি এবং ইকোনমিক্স পড়তে হয়। তো ইন্ডিয়ান পলিটির ক্ষেত্রে বিশেষ করে যদি আমি WBCS প্রিলিমসের কথা ধরি, তাহলে পলিটির থেকেই বেশি প্রশ্ন আসে। পলিটি এবং ইকোনমি মিলিয়ে 25 নম্বর, কিন্তু পলিটির থেকেই প্রশ্ন বেশি আসে। আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম যে লাস্ট যে পরীক্ষা হয়েছে 2022-এর, তো সেখানে প্রায় 17টা প্রশ্ন পলিটির থেকে এসেছিল। এছাড়া আমরা যখন মেন্সে যাব, মেন্সেও কিন্তু আমাদের পলিটি পড়তে হয়, এবং এই পলিটির একটা বড় অংশই হচ্ছে সংবিধান দিয়ে শুরু হয়। তো আমরা সেজন্য ভারতের সংবিধান দিয়ে শুরু করছি। তো সংবিধান তৈরি হওয়ার প্রথম পার্ট হচ্ছে গণপরিষদ। তো আমরা আজকের টপিক হিসাবে গণপরিষদকে দেখব যে গণপরিষদ কীভাবে সংবিধান তৈরি করেছিল। গ্রিক পণ্ডিত অ্যারিস্টটল বলেছিলেন যে টু লিভ বাই দ্য রুল অফ দ্য কনস্টিটিউশন অট টু বি কনসিডার্ড নট স্লেভারি বাট সালভেশন। অর্থাৎ সংবিধানের শাসনে বেঁচে থাকাকে দাসত্ব বলে না, বরং এটা পরিত্রাণ বলে মনে করা উচিত। তো আমাদের যে ভারতের সংবিধান, এটা ভারতীয় গণপরিষদের তৈরি। গণতান্ত্রিক রীতিনীতি অনুসারে কোনো একটি দেশের সংবিধান সেই দেশের জনগণেরই তৈরি হওয়া উচিত, তাদের দ্বারাই তৈরি হওয়া উচিত। কিন্তু যেহেতু এই বিশাল দেশে জনগণের প্রত্যেকের পক্ষে সংবিধান তৈরি করা যে পদ্ধতি, সেখানে সরাসরি পার্টিসিপেট করা সম্ভব নয়, সেই জন্য তাদের জনগণের প্রতিনিধি হিসাবে একটি সংস্থা সংবিধান তৈরি করে। যে সংস্থা জনগণের প্রতিনিধি হিসাবে সংবিধান তৈরি করে, সেই সংস্থাকে গণপরিষদ বলে। তো আমরা দেখব যে গণপরিষদ, তার গঠনের প্রেক্ষাপট, গণপরিষদের কীরকম বিভিন্ন সব অধিবেশনগুলো হয়েছিল, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। শেষ অবধি কীভাবে সংবিধান গণপরিষদ তৈরি করেছিল, ঠিক আছে? তো আমরা যদি দেখি যে গণপরিষদের প্রেক্ষাপট কী ছিল, এই প্রেক্ষাপটের ক্ষেত্রে আমরা দেখব যে প্রথম যদি দেখি যে জাতীয় কংগ্রেসের স্বরাজ সংক্রান্ত প্রস্তাব। 1906 সালে জাতীয় কংগ্রেস স্বরাজ বা স্বাধীনতা সংক্রান্ত একটা প্রস্তাব পাশ করে। মনে করা হয় যে এই যে স্বাধীনতা সংক্রান্ত যে প্রস্তাব জাতীয় কংগ্রেস গ্রহণ করেছিল, তার মধ্যেই গণপরিষদ দাবি নিহিত ছিল। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হচ্ছিল। তো প্রথম বিশ্বযুদ্ধের প্রাককালে সারা পৃথিবী জুড়েই জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারের ধারণা ক্রমশ জনপ্রিয় হচ্ছিল। অর্থাৎ একটি জাতি তার নিজস্ব একটি রাষ্ট্র থাকবে, তার একটি দেশ থাকবে, এবং অবশ্যই সেই দেশের সংবিধান থাকবে। তো এই ধারণার প্রভাব ভারতবর্ষে এসেও পড়ে, এবং সেই সময় সমকালীন যে জাতীয়তাবাদী নেতারা ছিলেন, তারাও কিন্তু এই সময় এই গণপরিষদের এই যে গঠনের প্রয়োজনীয়তা অনুভব করেন, যে ভারতবর্ষের একটি গণপরিষদ প্রয়োজন, যে গণপরিষদ সংবিধান তৈরি করবে এবং স্বাধীন একটি দেশ তৈরি হবে। গান্ধীজি কি বলেছিলেন এই সময়? গান্ধীজি 1922 সালে 5ই জানুয়ারি তিনি ইয়ং ইন্ডিয়া পত্রিকায় ইন্ডিপেন্ডেন্স টাইটেলে একটু লেখা লেখেন, যেখানে তিনি বলেছিলেন যে স্বরাজ উইল নট বি এ ফ্রি গিফট অফ দ্য ব্রিটিশ পার্লামেন্ট, ইট উইল বি এ ডিক্লারেশন অফ দ্য ইন্ডিয়াস ফুল সেলফ এক্সপ্রেশন। অর্থাৎ যে ভারতের যে স্বাধীনতা, সেটা কিন্তু ব্রিটিশ পার্লামেন্টের দান হবে না, সেটা ভারতবর্ষের সাধারণ মানুষের তাদের যে সমীক্ষা, তাদের যে এক্সপ্রেশন, তাদের সেই এক্সপ্রেশনের বহিঃপ্রকাশ হবে, ঠিক আছে? তো এই সময় স্বরাজ্য দল, এটা মতিলাল নেহরু এবং চিত্তরঞ্জন দাস, যারা স্বরাজ্য দলের প্রধান মাথা ছিলেন, তারা কেন্দ্রীয় আইনসভার ভিতর এবং বাইরে একটি স্বতন্ত্র সংবিধান গঠনের জন্য দাবি জানাচ্ছিল। এবং এই বিষয়ে 1923 সালে একটি সর্বদলীয় সম্মেলন হয়, যেখানে মাননীয় যে কমিউনিস্ট পার্টি, সে ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রধান রূপকার বলে থাকি মাননীয় রায়, তিনি প্রথম এখানে গণপরিষদ গঠনের বিষয়ে একটি প্রস্তাব উত্থাপন করেন। এরপরে 1925 সালে ইংল্যান্ডের কমন সভায় শ্রীমতী অ্যানি বেসান্ত, তিনি কিন্তু একটি বিল উত্থাপন করেন, যেটাকে দ্য কমনওয়েলথ ইন্ডিয়া বিল 1925 বলা হয়। এই কমনওয়েলথ ইন্ডিয়া বিলের মধ্যে কিন্তু গণপরিষদের বিষয় অন্তর্ভুক্ত ছিল। সংবিধান প্রণয়নের জন্য প্রথম পদক্ষেপ নেওয়া হয় 1928 সালে। এই সময় কি হয়? একটি সর্বদলীয় সম্মেলন হয়। সে সম্মেলনে কারা যোগ দেয়? বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন ধর্মীয় দলের প্রতিনিধি, যেমন হিন্দু মহাসভা, মুসলিম লীগ, কেন্দ্রীয় খিলাফত কমিটি, ভারতীয় খ্রিস্টানদের সর্বভারতীয় সভা, দিল্লির সর্বভারতীয় লিবারেল ফেডারেশন এবং স্টেট পিপল কনফারেন্স।
এরা সবাই যোগদান করে। ঠিক আছে, এই সময় মতিলাল নেহেরু একটি রিপোর্ট প্রকাশ করেন, যেখানে তিনি সংবিধানের একটা খসড়া প্রস্তুত করেন। এটি ছিল ভারতীয় সংবিধানের প্রথম বিস্তারিত খসড়া। এই খসড়ায় কী ছিল না, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সংবিধানকে অনুসরণ করে তিনি একটি খসড়া সংবিধান প্রস্তুত করেছিলেন। 1930 সালে যদি আমরা দেখি যে এই সময় ব্রিটিশ সরকার তারা একটা শ্বেতপত্র প্রকাশ করে, যেটাকে হোয়াইট পেপার বলা হয়। সেখানে বলা হয় যে কেন্দ্রে একটি দ্বৈত শাসন থাকবে এবং প্রদেশগুলোতে দায়িত্বশীল শাসন ব্যবস্থা থাকবে। 1934 সালে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে এই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয় এবং তারা প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে একটি গণপরিষদ গঠনের জন্য প্রস্তাব উত্থাপন করে। 1936 সালের কংগ্রেসের ফৌজপুর সম্মেলনেও গণপরিষদ গঠনের প্রস্তাব গ্রহণ করা হয়। এই যে গণপরিষদ গঠনের কথা বলা হচ্ছে এবং সর্বসাধারণের যে ভোটাধিকারের কথা বলা হচ্ছে, 1935 সালে যে ভারত শাসন আইন ছিল সেখানে কিন্তু যে সাধারণ মানুষের যে ভোটাধিকারের কথা বলা হয়েছিল সেটা কিন্তু সমস্ত মানুষের ভোটাধিকার ছিল না। এই সময় মাত্র 25% মানুষের ভোটাধিকার ছিল, যাদের শিক্ষাগত এবং সম্পত্তিগত যোগ্যতার ভিত্তিতেই ভোটাধিকার দেওয়া হতো। গণপরিষদ গঠন হচ্ছিল বা বিভিন্ন নির্বাচনগুলো হচ্ছিল স্বাধীনতার আগে, সেই সময় কিন্তু সবার ভোটাধিকার ছিল না, মাত্র 25% মানুষের ভোটাধিকার ছিল। গণপরিষদ গঠন যদি আমরা দেখি তাহলে দেখব যে মোটামুটি মোট 389 জন প্রতিনিধি ঠিক হয় মোট আসন। এটা কিভাবে ঠিক হয়েছিল না, 1946 সালের জুলাই আগস্ট মাসে প্রাদেশিক আইনসভার যারা সদস্য ছিল তারা একটা নির্বাচন করেছিল। সে নির্বাচনের মাধ্যমে 296 জন সদস্য নির্বাচিত হয়েছিল। গণপরিষদের সদস্যরা 296 জন সদস্য নির্বাচিত হয়েছিল। সেই যে 296 জন, তাদের লিস্ট হচ্ছে এরকম ছিল। কংগ্রেস ছিল 208টি, তারা 208টি আসন পেয়েছিল। মুসলিম লীগ পেয়েছিল 73টি, কৃষক প্রজা পার্টি পেয়েছিল 1টি, ইউনিয়নিস্ট পেয়েছিল 1টি, ইউনিয়নিস্ট মুসলিম পেয়েছিল 1টি, ইউনিয়নিস্ট তফসিল জাতিসমূহ পেয়েছিল 1টি, তপশিলি জাতি ফেডারেশন পেয়েছিল 1টি, শিখ অকংগ্রেস তারা পেয়েছিল 1টি, কৃষক প্রজা পার্টি পেয়েছিল 1টি, কমিউনিস্টরা 1টি এবং নির্দল ছিল 8টি। মোট 296টা। এই 296টা আসন নির্বাচন হয়েছিল। ঠিক আছে, আর দেশীয় রাজ্যগুলো যারা ছিল সেই রাজ্যসমূহের মনোনীত প্রতিনিধি ছিল, মনোনয়ন হয়েছিল, তাদের নির্বাচন হয়নি, তাদের ছিল 93 জন। এই সব মিলিয়ে 296 এবং 93 জন মিলিয়ে টোটাল হয়েছিল 389 জন। তা মোট আসন ছিল 389 জন যারা গণপরিষদ গঠন করেছিল। যদি আমরা অধিবেশনগুলো দেখি যে গণপরিষদের অধিবেশন তৃতীয় এরকম করে মোট 11টি অধিবেশন হয়েছিল। বলা হয় যে 12টি অধিবেশন, তার কারণ হচ্ছে যে একটি অধিবেশন বিশেষ হয়েছিল, যেটা চতুর্থ অধিবেশনের পরে হয়েছিল, যে সময় মধ্যরাত্রে ভারত স্বাধীনতা পায় 14ই আগস্ট রাতে, সেটা একটি বিশেষ অধিবেশন হয়েছিল। সেটা ধরে মোট 12টি অধিবেশন, কিন্তু অধিবেশন হিসাবে 11টি অধিবেশন হয়েছিল। প্রথম অধিবেশন হয়েছিল 9 থেকে 23 ডিসেম্বর 1946 সালে, যেটা দিল্লির কনস্টিটিউশন হলে হয়েছিল। ঠিক আছে, তো বেলা 11টার সময় গণপরিষদ প্রথম অধিবেশন শুরু হয়েছিল, 23 তারিখ অবধি চলেছিল। এই সময় কি হয়েছিল না, জেবি কৃপলানির প্রস্তাবে, জেবি কৃপলানি কে ছিলেন না, তিনি এই সময় কংগ্রেসের সভাপতি ছিলেন। ঠিক আছে, তো তার প্রস্তাবে গণপরিষদের সবচেয়ে যে বয়স্ক ব্যক্তি, বয়োজ্যেষ্ঠ সদস্য সচ্চিদানন্দ সিং, এই সচ্চিদানন্দ সিংকে গণপরিষদের অস্থায়ী সভাপতি হিসাবে নিয়োগ করা হয়েছিল। ঠিক আছে, এবং তার ঠিক দুদিন বাদে 11ই ডিসেম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদকে গণপরিষদের স্থায়ী সভাপতি হিসাবে নির্বাচিত করা হয়। ঠিক আছে, দ্বিতীয় অধিবেশন হয়েছিল 20 থেকে 25 জানুয়ারি। তো যদি আমরা দ্বিতীয় অধিবেশন দেখি, এগুলো প্রধান প্রধান অধিবেশনগুলো আমরা আলোচনা করেছি। মোট 12টি অধিবেশন হয়েছিল। যদি দ্বিতীয় অধিবেশন দেখি তাহলে 20 থেকে 25 জানুয়ারি, তৃতীয় অধিবেশন 28 এপ্রিল থেকে 2রা মে, চতুর্থ অধিবেশন 14 থেকে 31 জুলাই, পঞ্চম অধিবেশন 14 থেকে 30 আগস্ট, শেষ অধিবেশন হয়েছিল একাদশ অধিবেশন 14 থেকে 26 নভেম্বর 1949। ঠিক আছে, তো আমরা যদি দ্বিতীয় অধিবেশন দেখি, এখানে আমরা কতগুলো অধিবেশন নিয়েছি যেগুলো গণপরিষদ হওয়ার পরে মোটামুটিভাবে যে অধিবেশনগুলো প্রধান প্রধান সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই অধিবেশনগুলো আমরা এখানে আলোচনার জন্য নিয়েছি। তো দ্বিতীয় অধিবেশনে হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় তিনি সহসভাপতি হয়েছিলেন, 21 থেকে 26 জানুয়ারি অবধি
এই অধিবেশন বসেছিল 47 সালে, ঠিক আছে। তৃতীয় অধিবেশন বসেছিল 28 এপ্রিল থেকে 2রা মে। এই সময় মৌলিক অধিকার, অস্পৃশ্যতা বিলোপ এবং সংবিধান রচনার ভাষা এগুলো নিয়ে বিভিন্ন কমিটি তৈরি করা হয়, বিভিন্ন আলোচনা হয়। চতুর্থ অধিবেশন 14 জুলাই থেকে 31 জুলাই 1947। এই সময় কি হয়েছিল না জাতীয় পতাকা সংক্রান্ত বিভিন্ন কমিটি গঠন হয়েছিল। বিভিন্ন যে কমিটিগুলো হয়েছিল এই কমিটির প্রতিবেদন এখানে পেশ করা হয়, ঠিক আছে। এখানে একটি বিষয়, সেটা হচ্ছে এই যে বিশেষ অধিবেশনটার কথা আমি বলছি, যেটাকে নিয়ে 12টি অধিবেশন। এই যে বিশেষ অধিবেশন, এই বিশেষ অধিবেশন 14ই আগস্ট মধ্যরাত্রে হয়েছিল, যেখানে কিনা ক্ষমতা হস্তান্তর হয়েছিল। যে ক্ষমতা হস্তান্তর হঠাৎ কেন 14ই আগস্ট রাত্রেবেলা হলো, সেটা হচ্ছে যে 1946 সালে যে 47 সাল 14ই আগস্ট ভারত স্বাধীনতা পাচ্ছে, ঠিক তার 1 বছর আগে 46 সালে মাউন্ট ব্যাটেন ভারতের শেষ ভাইসরয় হিসেবে ভারতবর্ষে যোগদান করে। তিনি যোগ দিয়েই 6 সপ্তাহের মধ্যে ঘোষণা করেছিলেন, একটি পরিকল্পনা ঘোষণা করেছিলেন, যেটাকে আমরা মাউন্ট ব্যাটেন প্ল্যান বা মাউন্ট ব্যাটেন পরিকল্পনা বলে থাকি। তিনি 1947 সালের 3রা যিনি ঘোষণা করে দিয়েছিলেন যে 15ই আগস্ট ব্রিটেন ক্ষমতা হস্তান্তর করবে ভারত এবং পাকিস্তান নামক দুটি রাষ্ট্রের হাতে। অর্থাৎ তাদের প্ল্যানই ছিল যে পাকিস্তান এবং ভারত দুটোই রাষ্ট্র হবে। এবং 26শে জুলাই তিনি অপর একটি বিজ্ঞপ্তি দিয়ে বলে দিয়েছিলেন যে পাকিস্তানের জন্য পৃথক একটি গণপরিষদও তৈরি করা যাবে, ঠিক আছে। এই যে মাউন্ট ব্যাটেন প্ল্যান, সেই মাউন্ট ব্যাটেন প্ল্যান নিয়ে অনেক আলোচনা, অনেক বিতর্ক, এই সমস্ত বিষয় কিছু হয়ে শেষ অবধি ক্ষমতা হস্তান্তর হয়েছিল। এবং 14ই আগস্ট মধ্যরাত্রে বিশেষ অধিবেশন বসে গণপরিষদের। সেদিন 1947 সালে ভারত স্বাধীনতা লাভ করে, পাকিস্তানও স্বাধীনতা লাভ করে। সেজন্য যেহেতু 14ই আগস্ট মধ্যরাত্রে, তো ভারতবর্ষ আমরা 1947 সালের 15ই আগস্ট আমরা স্বাধীনতা দিবস পালন করি, পাকিস্তান 14ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করে, ঠিক আছে। পঞ্চম অধিবেশন, যেটা 20 থেকে 29 আগস্ট 1947 হয়েছিল। এখানে গণপরিষদ সার্বভৌম সংস্থার মর্যাদা লাভ করে। কেন সার্বভৌম সংস্থার মর্যাদা লাভ করে? কারণ এই সময় 1947 সালের 4 জুলাই ব্রিটিশ পার্লামেন্টে একটি আইন পাস হয়, যেটাকে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 বলা হয়। সেখানে ভারত এবং পাকিস্তান উভয় রাষ্ট্রের হাতে ক্ষমতা হস্তান্তরের কথা বলা হয় এবং এও বলা হয় যে ভারত এবং পাকিস্তান উভয় রাষ্ট্র তাদের যে গণপরিষদ তারা মনে করলে যে কোনো প্রকার সংবিধান গ্রহণ করতে পারবে এবং ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক যে কোনো আইন তারা বাতিল করতে পারবে, ঠিক আছে। ফলে গণপরিষদ একদিকে যেমন সেই সময় সংবিধান রচনার কাজ এগোচ্ছিল, একই রকমভাবে তারা পার্লামেন্ট হিসাবেও কিন্তু দায়িত্ব পালন করছিল। কারণ যেহেতু সেই সময় দেশ স্বাধীন হওয়ার পরে সেই সময় নির্দিষ্ট কোনো নির্বাচন হয়নি, ফার্স্ট নির্বাচন 52 সালে হয়েছিল, তো তার আগে কোনো সাধারণ নির্বাচন হয়নি। ফলে যারা গণপরিষদ কাজ করছিল, গণপরিষদ প্রতিনিধি ছিল, তারাই কিন্তু ভারতের প্রতিনিধি হিসাবে একদিকে যেমন গণপরিষদ মাধ্যমে সংবিধান তৈরি করছিল, আর একদিকে ভারতের পার্লামেন্ট হিসেবেও দেশ গঠনের কাজ করছিল। মোটামুটি শেষ অধিবেশন 1950 সালের 24শে জানুয়ারি শেষ অধিবেশনে রাজেন্দ্র প্রসাদকে ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করা হয় এবং 26শে জানুয়ারি 1950 সালে ভারতের যে স্বাধীন সংবিধান সেটি কার্যকর হয়। সেই সংবিধান অনুযায়ী বর্তমানে ভারতবর্ষ তার সমস্ত গণতান্ত্রিক রীতিনীতি চালাচ্ছে। এখানে আমরা যেটা ছবি দেখছি, এখানে 1947 সালের 15ই আগস্ট দি হিন্দুস্তান টাইমসে খবর বেরিয়েছিল যে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট, ব্রিটিশ রুল এন্ডস। অর্থাৎ আমরা জানি যে 1857 সালের মহাবিদ্রোহের পর থেকে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন বিলুপ্ত হয় এবং সরাসরি ব্রিটিশ পার্লামেন্ট ভারত শাসন করতে থাকে। তো 1947 সালে সেই ভারত শাসন, ব্রিটিশ পার্লামেন্টের যে ক্ষমতা সেটা শেষ হয় এবং ভারত স্বাধীনতা লাভ করে। যদি আমরা এবার সংবিধান রচনার যে খসড়া কমিটি দেখি, যে সংবিধান আস্তে আস্তে গণপরিষদ এগোচ্ছে এবং একটি খসড়া সংবিধান তৈরির জন্য একটি কমিটি তৈরি করা হয়। সেই কমিটির তৈরি হয়েছিল আনুষ্ঠানিকভাবে 1947 সালের 29শে আগস্ট। একটি খসড়া কমিটি তৈরি হয়, যার চেয়ারম্যান নিযুক্ত করা হয় ডক্টর বি.আর. আম্বেদকরকে, ঠিক আছে। সেই জন্যই আমরা বলে থাকি যে সংবিধান হচ্ছে বাবা সাহেবের সংবিধান, ঠিক আছে। মুখ্য উপদেষ্টা বি.এন. রাও তিনি একটি প্রাথমিক সংবিধান প্রস্তুত করেছিলেন। 1949 সালের 26শে নভেম্বর আমাদের যে সংবিধান সেটাকে মোটামুটিভাবে গ্রহণ করা হয় এবং মোটামুটি এই টোটাল যে গণপরিষদ গঠনের যে প্রক্রিয়া সেটা সংবিধান অবধি 2 বছর 11 মাস 17 দিন সময় লেগেছিল, ঠিক আছে।
সংবিধান নিয়ে গণপরিষদে মোট ৭,৩৬৫টি সংশোধনী প্রস্তাব এসেছিল, যার মধ্যে ২,৪৭৩টি প্রস্তাব আলোচনা হয়েছিল, ডিবেট হয়েছিল, তারপরে গিয়ে সংবিধান কার্যকর হয়েছিল। খসড়া সংবিধানে ৩৭৫টি ধারা ছিল এবং ১২টি তফসিল ছিল, তফসিল মানে শিডিউল, এবং গৃহীত সংবিধানে ৩৯৫টি ধারা এবং 8টি শিডিউল ছিল, যেটা 1950 সালে 26শে জানুয়ারি কার্যকর হয়। ঠিক আছে, তো যদি এই হচ্ছে আমাদের যে খসড়া কমিটি ফটোটি, এটা 1947 সালের 29শে আগস্ট তোলা। ঠিক আছে, 1947। এখানে যদি আমরা দেখি, রাও, এন মাধব রাও, সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ, মাঝখানে ডক্টর বি.আর. আম্বেদকর, কৃষ্ণস্বামী আয়ার, আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার এবং স্যার বেনেগাল নরসিংহ রাও। ঠিক আছে, আর দাঁড়িয়ে আছেন এস.এন. মুখার্জি, যুগল কিশোর খান্না এবং কেওয়াল কৃষ্ণন। এই হচ্ছে গণপরিষদের প্রধান কমিটি, খসড়া কমিটি, যারা প্রধানভাবে সংবিধান তৈরি করেছিল। তো আমরা যেটা দেখলাম যে গণপরিষদের 11টি অধিবেশন হয়েছিল। যদি আমরা বিশেষ অধিবেশন, যেটি 14ই আগস্ট মধ্যরাত্রে যেটা ভারতবর্ষের ক্ষমতা হস্তান্তর হয়েছিল, সেটিকে যদি ধরে নিই, তাহলে মোট 12টি অধিবেশন হয়েছিল। এই 12টি অধিবেশনের মাধ্যমে ভারতের স্বাধীনতার পরবর্তীকালে ধীরে ধীরে আস্তে আস্তে করে সংবিধান তৈরি হয়েছিল। একটি খসড়া কমিটি তৈরি হয়েছিল, যে খসড়া কমিটি 47 সালের 29শে আগস্ট কাজ শুরু করে এবং প্রায় 2 বছর 11 মাস 17 দিন ধরে তারা একটি সংবিধান তৈরি করে, যে সংবিধান 1950 সালের 26শে জানুয়ারি কার্যকর হয়। তো এই হচ্ছে গণপরিষদ নিয়ে আমরা আলোচনা করলাম। এরপরে আমরা ভারতীয় সংবিধানের আস্তে আস্তে সমস্ত পার্টগুলোতে ঢুকবো। তো আমরা পরের আলোচনা সংবিধানের যে প্রিয়াম্বেল, অর্থাৎ যেটা দিয়ে সংবিধান শুরু হচ্ছে, সেই সংবিধানের প্রস্তাবনা নিয়ে আলোচনা করব। প্রস্তুতির জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকো। থ্যাংক ইউ।